সময় চলমান। মিথি আর হিমেলের বিবাহিত জীবনের সময়সীমাও আরও ২ মাস গড়ালো। এই দিনগুলোতে হিমেলের সাথে মিথির স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক গড়ে না উঠলেও একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে দারুণভাবে। একটা সুন্দর সংসারে বোধহয় বন্ধুত্বটাই জরুরি, সবচাইতে বেশি। আজ শুক্রবার। মিথি বের হয়েছিল অল্প বাজার করতেই। বিকালে আয়মান আর ফিজা আসবে। মিথি অবশ্য হিয়াকেও বলেছিল আসার জন্য। মূলত আজ ফিজারই জন্মদিন। আয়মান চেয়েছিল ফিজার ছোটখাটো জন্মদিনের অনুষ্ঠান করে ওর বিয়ের প্রপোজাল দিতে। তাই সারপ্রাইজ দিতে আয়মান হিমেলদের বাসায় আয়োজন করতে চাইলে মিথিও না করলো না, বরং খুশি হলো। সেই কবে থেকে দেখে এসেছে ফিজা আর আয়মান ভাই একে অপরকে ভালোবাসেন। মিথি ভেবে হাসে, বিকেলে ওরা আসবে। এই জন্য ভালো মন্দ রান্নার জন্যই বাজারে এসেছিল মিথি। অতপর বাজারে ঘুরে ঘুরে ভালো মতো ব্যাগ ভরে বাজার নিয়ে রিকশার জন্য পা চালাতেই পেছন থেকে শুনতে পেল, কি আশ্চর্য, তুই এত ভারী ব্যাগ নিয়ে পা চালাচ্ছিস কিভাবে? হাঁটতে পারছিস ঠিকঠাক? মিঠি মুহূর্তেই ঘাড় বাঁকালো। হিমেল ভাই। হাতে দুটো ব্যাগ, তারও ঝুলছে। ভুরু কুঁচকে বলল, এত বাজার কেন করেছেন? হিমেল পায়ে গিয়ে সামনে এলো। বাম হাতের ব্যাগটা ডান হাতে নিয়ে পুনরায় বাম হাতে মিঠির হাত থেকে একটা ব্যাগ নিল। বলল, তুই কেন নিয়েছিস এত বাজার? বাসায় অতিথি আসবে, বাজারও তেমন করা ছিল না বাসায়, তাই। আমিও ওই কারণেই। কিন্তু তুই যে বাজারেই এলি জানতাম না। আসার সময় তোকে খুঁজলাম বাজারের লিস্ট করার জন্য, অথচ খালা বলল তুই নেই। মিথি মৃদু হাসল। লম্বা চওড়া হিমেল তখন পা বাড়িয়েছে। মিথি পিছন পিছন পা বাড়াতে বাড়াতে বলল, আমিও বাজারেই এসেছিলাম। অতপর দুজনেই বাজার পেরিয়ে যেতে যেতে বলে গেল কি কি নিল। মাছের বাজারে কি কি উঠল, কি মাছ নিল, এই সেই। রিকশায় উঠেও এ নিয়ে কথা চলল কেবল। তারপর বাসার সামনে এসে রিকশা ছেড়ে নামতেই মিঠি যখন ফের ব্যাগ হাতে তুলে নিল, হিমেল বাদ সাধল। মাথার উপর সূর্যের তীব্র উত্তাপ তখন। এই রোদে সারা বাজার ঘুরে এমনিতেই মুখ চোখে ঘেমে আছে মেয়েটার। ক্লান্ত মুখশ্রী স্পষ্টই ভেসে উঠেছে, মাথায় ঘোমটা টানা, তবু কপালের দিকটায় কিছু চুল এলোমেলো হয়ে এসে পড়েছে। হিমেল চাইল খুব মনোযোগ দিয়েই যেন। ক্লান্ত ঘামে ভেজা এই মুখশ্রী কি অসম্ভব মায়া মায়া। হিমেলের ইচ্ছে হয় তাকিয়েই থাকুক। ছোট শ্বাস ফেলে গলা ছেড়ে বলল, তুই খালি হাতেই যা, তুই খালি হাতেই যা, আমি আনছি এসব। মিঠি চাইল, ভুরু বাঁকিয়ে বলল, চারটা ব্যাগ নিতে পারবেন? অসম্ভব। আমি দুটো নিই, আপনি দুটো নেন, হয়ে যাবে। পারবো, এক হাতে দুটো করে নিলে হবে। পা চালা এবার। এটুকু বলেই হিমেল আর দাঁড়ালো না, পা চালালো। মিথি তখন ওখানেই দাঁড়ালো। একটা পুরুষের যত্ন দেখে সে আর কতটা মুগ্ধ হবে? এতটা যত্ন রাখে কেন তাকে? সে কি ছোট বাচ্চা? ওইটুকু ব্যাগ নিতে পারতো না? মিথি মনে মনে এসব ভাবতেই হিমেল দুপা বাড়িয়ে ঘাড় বাঁকালো। মাথা কাত করে বলল, কি হলো, বাসায় যাবি না নাকি? মিথির ভাবনা ভাঙল। পা বাড়িয়ে হিমেলের সাথে যেতে যেতেই বলল, আপনার কষ্ট হচ্ছে, একটা হলেও দিন আমায়। দিব না। তাহলে বাসায় যাব না। সমস্যা নেই, বসে থাক এখানে, এগুলো রেখে এসে কোলে করে নিয়ে যাব। মিথির চোখ ছোট ছোট করলো। আচমকা কথাটা শুনে কেমন লজ্জা হলো যেন, আবার অস্বস্তিও। পা বাড়িয়ে যেতে যেতে বলল, লাগবে না। পিছু পিছু হিমেল হাসলো। এই যে বিন্দু বিন্দু ঘাম জমা মুখটা হুট করেই মিইয়ে গেল। এই সুন্দর দৃশ্যটা ছিল। এই দৃশ্যটা সুন্দর ছিল, সত্যিই সুন্দর। আজকাল এমন সুন্দর দৃশ্য প্রায়শই হিমেলের চোখে পড়ে। মিথি কি সত্যি সত্যি লজ্জা পায়? 3 তলা পর্যন্ত সিঁড়ি পেরিয়ে ব্যাগগুলো আনতে আনতে হিমেল ছোট শ্বাস ফেলল। দরজা পেরিয়ে বাসায় আসার পর ফ্লোরে বাজারের থলে রাখলো সর্বপ্রথম। তারপর জুতো খুলে পা বাড়িয়ে মিষ্টিকে খুঁজল। মিথি ততক্ষণে ব্যাগগুলো থেকে বাজার বের করে লেগে গেল। আর হিমেল মিষ্টিকে পাওয়া মাত্রই 2 হাত বাড়িয়ে ডেকেই সর্বপ্রথম চুমু দিল ডান গালে। তারপর পকেট থেকে 2টো চকলেট বের করে নিজের গালটায় মিষ্টির সামনে ধরল। হেসে বলল, হিমকে আদর দাও তো আম্মু। মিষ্টি বুঝে গেল। হেসে তুলতুলে আঙ্গুলগুলো দিয়ে হিমেলের মুখ ধরে ছোট্ট বিড়াল ছানার ন্যায় হিমেলের মুখের কাছে মুখ এগোলো।
অতঃপর হিমেলের গালে চুমু বসিয়ে খিলখিল করে হেসে উঠল। হিমেল হাসে। মিষ্টিকে আর পাওয়া গেল না। চকলেট নিয়ে দৌড় দিয়েছে ইতোমধ্যেই। মিথি ততটা সময়ে ব্যাগগুলো থেকে বাজার বের করছিল ফ্লোরে। হিমেল পাশে এলো, পা গোল করে ফ্লোরে বসলো পাশাপাশি। মিথি ভ্রু জোড়া কুঁচকালো। সবজিগুলোর ব্যাগ দেখছিল। দেখলো হিমেলের আর তার ব্যাগে প্রায় একই রকম সব বাজার চলে এসেছে। এমনটা দেখে কপাল কুঁচকালো। হিমেলের দিকে চেয়ে শুধালো, রুই আর চিংড়ি মাছ আমিও নিলাম, আপনিও নিলেন। সিম আর টমেটো আমিও নিয়েছি, আবার আপনিও নিয়েছেন। সব একই হয়ে গেল হিমেল ভাই। হিমেল ভ্রু কুঁচকে বলল, তো আমায় বলে যাসনি কেন বাজারে যাচ্ছিস? তাহলে দুইজন একই জিনিস কিনতাম না? আপনিই বা আমায় বলেননি কেন একবার? কলও তো দিতে পারতেন। দিয়েছিলাম, তুই ফোনও বাসাতে রেখে গিয়েছিলি। মিঠি ছোট শ্বাস ফেলল। কিছু পচা টমেটো সামনে তুলে ধরে বলল, তিনটে টমেটো পচা পড়ল। হিমেল ভাবল মিঠি যেগুলো নিয়েছে ওগুলোই পচা। বেশ হেসে বলল, দেখ তোরগুলো পচা পড়বে বলেই আমি আগে কিনে এনেছি মিঠি। এই জন্যই বলে উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। এগুলো আপনার ব্যাগ থেকেই বের হলো হিমেল ভাই। সবজি কিনতে একটু দেখে শুনে কিনবেন না? বাজার কি দোকানদার যেভাবে দেয় ওভাবে নিয়েই চলে আসেন হিমেল ভাই। আমি আগেও দেখেছি আপনি ভালোভাবে বাজার করতে পারেন না। কথা সত্য, হিমেল বাজার করতে গেলে নিজে অত বেছে আনতে পারে না। তবে তাই বলে মিঠির কথাও মেনে নিল না। বলল, আমি ভালোই দেখেই নিয়েছিলাম। হ্যাঁ, ভূত এসে বদলে দিয়ে গেল হিমেল ভাই। হিমেল কেমন করে চাইল। মিঠির দিকে তাকিয়ে বলল, হিমেল ভালো জিনিস চিনতে ভুল করে না। কত টাকা খরচ করে এনেছে জানিস? কত? কেজি ৫৫। মিঠি আবার হেসে হুট করেই বলল, এই টমেটো সে আরো কম দামে নিয়েছে, অথচ তারগুলো ভালোই পড়েছে। অথচ হিমেল ভাই হাসতে বলল, ৫৫ দিয়ে এনে এত পচা দিয়ে দিল আপনাকে? আমি ৫০ করে আনলাম হিমেল ভাই। আপনি তো বড়সড় আকারে ঠকে গেলেন। আকস্মিক মিঠির হাসিটা চমৎকার বোধ হলো যেন। এতক্ষণ যেভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়েছিল, এখন এই হাসিটা আরো তাকিয়ে থাকতে ইচ্ছে হলো যেন। হিমেল তাকিয়েই থাকলো সরাসরি দৃষ্টি ফেলে। ওভাবেই বলল, খুব ভালো। মিঠি তখনও বাজার বের করে ঝুড়িতে রাখছিল। তারপর হঠাৎ হিমেলের দিকে তাকিয়েই দেখলো মুখটা হাতে ভর দিয়ে রাখা এবং দৃষ্টি তার দিকেই। যখন চোখাচোখি হলো, ও বুঝতে পারলো হিমেল তার দিকে চেয়েছিল। মিঠি কেমন যেন অনুভূত হলো। এভাবে তাকিয়ে থাকলেই মিঠি কেন জানে সরাসরি নজর রাখতে পারে না আজকাল। শিরশির একটা অনুভূতিতে চোখ নুইয়ে আসে। আজও তাই হলো। মিঠি বেশিক্ষণ চোখ রাখতে পারল না। দ্রুত নজর সরিয়ে অন্যদিকে চাইল। অপ্রস্তুতভাবে মাছের থলে দেখতে বলল, আপনাকে বলেছিলাম মাছ কাটিয়ে না আনলেও হবে। কাটিয়ে নিয়ে এলেন কেন? এখানেও টাকা বেশি খরচ হলো। অত বড় মাছ তুই কাটতে পারতি। কাটিয়ে আনাই ভালো। আর তোর মতো কিপটেমি করে তো বউকে ভালো রাখা যাবে না। বউ শব্দটা মিথিকেই উদ্দেশ্য করে বলা। এই সম্বোধনটা পেয়েও মিথির মুখ নুইয়ে এলো কেমন। একবার ফিরে চাইল হিমেলের দিকে। তখনও মুখে হাত দিয়ে ভরে রাখা হিমেল ভাইয়ের। পরনে সাদা শার্টটা ঘামে লেপ্টে আছে শরীরে। ঘন চুলগুলো দুই একটাও ঘামে ভিজে কপালে লেপ্টে আছে। মুখটা ভেজা, খোঁচা দাড়িগুলো কিছুটা ভেজা দেখালো যেন। যে রোদে পড়েছে, ঘামে চুপসে যাওয়াটা অস্বাভাবিক না? মিথি ছোট শ্বাস ফেলে উঠে যেতে বলল, আচ্ছা যান, ফ্রেশ হয়ে নিন, শরবত করে আনছি। আর শুনুন, ফ্রেশ হয়ে মিষ্টিকে রাখলে খালাকে বলিয়েন একটু আসার জন্য। হিমেল ওভাবেই বসেছিল, শুধু বলল, আচ্ছা। মিথি মোটামুটি সব বাজার গুছিয়ে শরবত বানালো। গ্লাসে শরবত ঢেলে নিয়েই পা বাড়ালো প্রথমে হিমেলের ঘরের দিকে। ভেবেছিল এতটা সময় ফ্রেশ হয়ে নিবে, অথচ সে যখন ঘরে গেল তখন হিমেল সবেই ওয়াশরুম থেকে বেরিয়েছে। পরনে একটা টাওয়াল থাকলেও বুকটা খালি। পরনে একটা ট্রাউজার থাকলেও বুকটা খালি। গলায় একটা টাওয়ালে ঝুলে আছে। মিথি এমন দৃশ্যের জন্য প্রস্তুত না বলেই অপ্রস্তুত হলো যেন। তবু লজ্জা পেয়েছে এমন কোনো অনুভূতি বাহ্যিকভাবে না দেখিয়ে নিজেকে স্বাভাবিক দেখেই পা বাড়ালো। তারপর টেবিলের উপরই গ্লাস রাখতেই বলল, আপনার শরবত। হিমেল ততটা সময় টি শার্ট জড়িয়ে সরছে শরীরে। তোয়ালে দিয়ে চুল মুছতে বলল, টেবিলের উপর আমার ফোনটা কে যেন অনেকবার কল করছিল। ওয়াশরুম থেকে শুনছি।
মিথিও শুনেছে অবশ্য রান্নাঘর থেকে, কিন্তু হিমেল ভাই এর ফোন আর এই ঘরের আছে ভেবে কিছু বলেনি। হাত বাড়িয়ে ফোনটা নিতে নিতেই আবারও কল এলো। স্ক্রিনে স্পষ্টই দেখা গেল সাবিহার নাম। মিথি চাইলো ফোনটা এগিয়ে দিতে দিতেই বলল, আপনার ফোন। সাবিহা আপু কল করলো হিমেল ভাই। হুম। সাবিহা আপু। হিমেল ফোন নিল। মিথি ততক্ষণে পা এগোতে এগোতে বলল, কথা বলুন, যাচ্ছি আমি। হিমেল ভ্রু কুচকাই, সঙ্গে সঙ্গে মিথির বাম হাতটা টেনে ধরল। মুখ চোখে শক্ত রেখে বলল, দাঁড়া, সাবিহা কল করলেই তোর স্পেস দেওয়ার এই বিষয়টা আমার রাগ লাগে মিথি। ওর সাথে আমার এখন এমন কোনো সম্পর্ক নেই যে স্পেস নিয়ে কথা বলতে হবে। ওকে? কথাগুলো বলেই কল রিসিভ করলো হিমেল। ওপাশ থেকে সাবিহার গলা শুনেই বলল, সাবিহা কেমন আছো? ফের ওপাশ থেকে সাবিহা কি বলল শোনা গেল না। হিমেল ফের বলল, আমি? কালকে? ফের পর মুহূর্তেই আবার বলল, কালকে তো আমি ফ্রি নেই সাবিহা, জব আছে। তবুও আমি ম্যানেজ করে আসার চেষ্টা করব। হুম। অতপর কথা বলার পর ফোন রেখেই মিথির দিকে চাইল হিমেল। মেয়েটার মুখ তখনও ঘামে ভেজা, মলিন দেখাচ্ছে। হিমেল ছোট শ্বাস ফেলে বলল, তোর কি মনে হয় মিথি? আমার কি সাবিহার সাথে কিছু আছে এমন মনে হয় তোর কোনোভাবে? মিথির সঙ্গে সঙ্গে উত্তর করলো, না তো। কেন? তো ওর কল আসলে আমাকে স্পেস দেওয়ার বিষয়টা কি প্রমাণ করে? একজনকে বিয়ে করে অপরজনের সাথে ফোনে প্রেমালাপ করবো আমি? এমন মনে হয়েছে? এমন মনে হয়নি মিথির। আবার বোধও হয় হয়েছেও। মিথি ছোট শ্বাস ফেলে জানালো, না। শোন মিথি, তোকে আমি খুব ভালো বুঝি। কোথাও না কোথাও তুই এমন কিছুই ভেবেছিস এবং একটু হলেও কষ্ট পেয়েছিস, তাই না? না। হিমেল ভ্রু কোঁচকায়, জিজ্ঞেস করে, এই যে সাবিহা কল করে আমি কথা বলি, তোর একটুও খারাপ লাগে না? হয়তো লাগে। মিথি হয়তো মনে মনে একটু হলেও ভেবেছিল হিমেল ভাইয়ের হয়তো সাবিহা আপুর প্রতি কিছুটা হলেও দুর্বলতা জমেছে বা এমন কিছু। তাই তৃতীয় ব্যক্তি হিসেবে সে তাদের কথোপকথন শুনতে চাইতো না। স্পেস দিত কল করলেই। মিথি উত্তরে বলল, না। মিথ্যে মিথ্যে বলবি না মিথি। খারাপ কেন লাগবে সেটা তো তুই জানিস মিথি। না, আমার খারাপ লাগে না। হিমেল ছোট শ্বাস ফেলে। ও মিথিকে বুঝতে এতটাও ব্যর্থ হয়নি নিশ্চয়ই যে মিথিকে বুঝবে না। কৈফিয়ত হিসেবে ব্যাখ্যা করলো, না লাগুক, তবুও তোর শুনে রাখা জরুরি যে আমার আর সাবিহার মধ্যে কিছু নেই মিথি। সাবিহা চেয়েছিল বন্ধুত্বটা ঠিক থাক, মাছের সব ভুলে যেতে। আমিও ভুলে গেলাম। এক ফাঁকে অনুভূতি আমিও পুষেছি। আমি জানি এর যন্ত্রণা। অনুভূতি আসাটা ওর অপরাধ ও নয়। তবে তুই মাথায় রাখবি যে যে হিমেল একজনের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে, দূর থেকে ভালোবেসেছে, কষ্ট পেয়েছে, যন্ত্রণা পুষেছে। নীরবে সেই হিমেল ওই একজনকে ভাগ্যক্রমে পেয়ে যাওয়ার পর আর কোনো নারীর দিকে ভুলেও হাত বাড়াবে না। এইটুকু নিশ্চিত থাকিস। হুম। কত সময় নিয়ে শান্ত কণ্ঠে ব্যাখ্যা করলো হিমেল, যেন তার দায়িত্ব এটা। অথচ মিথি জিজ্ঞেসও করেনি তাকে, একটাবার এই সম্পর্কে কিছু বুঝতেও দেয়নি। মিথি ছোট শ্বাস ফেলে একটাবার পুরুষের কাছে তার গুরুত্ব সে মুহূর্তেই টের পাই। তার সব কিছুতেই টের পাই। আর এই টের পাওয়ার মধ্যখানেই মিথির মাঝে মাঝে মনে হয়, এই হিমেল নামক মানুষটা সত্যিই তার জীবনের প্রথম পুরুষ হিসেবে আসলে বোধহয় আরও সুন্দর হতো সবটা। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।